আজকে দুটি ঘটনা নিয়ে এসেছি। যে দুটি ঘটনা শুনে আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়েছিল। প্রথম ঘটনাটি শুনেছিলাম আমার কাছের ছোট ভাইয়ের থেকে, যে ছোট ভাই মাদ্রাসায় পড়ছে। আর দ্বিতীয় যেই ঘটনাটি আমি শুনেছি, সে ঘটনাটি হচ্ছে সেই ছোট ভাইয়েরই আঙ্কেলের থেকে শোনা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনাটিতে। ঘটনাটি মাদ্রাসাকে কেন্দ্র করে। ঘটনাটি আমি যেইভাবে আমার ছোট ভাইয়ের থেকে শুনেছি, আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভৌতিকতার যেই ঘটনা, সেই ঘটনাটি সবাই মন দিয়ে শুনবে। তো আমরা যখন মাদ্রাসায় পড়ি, সময়কাল হচ্ছে 2017। মাদ্রাসায় আমরা যখন পড়ি হেফজখানায়, তখন দেখা যাচ্ছে যে প্রায় আমাদের রাতে উঠে কোরআন শরীফ মুখস্থ করতে হয়। তো আমরা সবাই পড়ি মাঝে মধ্যে, কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 6 জন, এরকম গ্রুপ বেঁধে এক এক দিন এক এক গ্রুপ উঠে পড়ে। তো সেই দিন আমাদের পালা ছিল, আমরা 4 জন আমরা উঠি ঘুম থেকে। রাত প্রায় 2:30 বাজে। তখন ঘুম থেকে উঠে আমরা 4 জনই অজু করি। অজু করে এসে বারান্দায় বসে আমরা কোরআন শরীফ পড়ছিলাম। আস্তে আস্তে পড়ছিলাম যাতে কারো ঘুমের ডিস্টার্ব না হয়। তো হঠাৎ করে কিছুক্ষণ পর পিছনে কারো আসার আওয়াজ শুনলাম। পায়ের আওয়াজ শুনে আমরা 4 জনই পিছনে তাকিয়ে দেখি খুব সুন্দর একটি ছেলে পাগড়ি পরা আমাদের পেছনে এসে আমাদের সাইডে গিয়ে বসে সে কোরআন শরীফ পড়ছে। তো আমরা মনে করছি হয়তোবা আমাদের মাদ্রাসার কোনো ছাত্র এসে পড়তেই পারে, কোনো সমস্যা নেই, সবাই পড়ে। তো যখন আমরা কোরআন তেলাওয়াত করছিলাম, তখন শুনতে পেলাম যে তার কোরআন তেলাওয়াত করার যে স্টাইলটা, যে মাধুর্যটা, সেটা অত্যন্ত লেভেলের অসাধারণ ছিল। মাশাআল্লাহ, এতটা ভালো লাগছিল যে আমরা আমাদের পড়া বাদ দিয়ে তার পড়া শুনতেছিলাম। তখন আমরা রাতে প্রায় 3টার কাছাকাছি হঠাৎ করে আমাদের আমার পাশের একটা সাথী ভাই, সে বলে উঠলো যে ভাইয়া, আপনাকে তো কখনো দেখি নাই, কে আপনি? তো উনি জবাব দিল যে ভাই, আমি আজকে নতুন ভর্তি হয়েছি, আমি হেফজখানায় পড়ি, আপনাদের বিভাগে না, আমি অন্য বিভাগে পড়ি। তো তখন বললাম হতে পারে, হয়তো বা সে নতুন আসছে, চল আমরা সবাই পড়ি, কথা বলিস না, কারণ সকালে হুজুরকে সবক দিতে হবে। তো আর কেউ কথা বাড়ালো না, সবাই সবার মতো পড়তেছি। হঠাৎ করে আমরা পড়া অফ করে দিয়ে সাইডে তাকিয়ে দেখি ছেলেটা নাই। কিরে, ছেলেটা কোথায় গেল? এখনই তো পড়তেছিল, কখন উঠে গেল বলতেও তো পারি না। আমার পাশে সাথী ভাই বলে উঠলো যে হয়তোবা আমরা পড়তেছিলাম, তার জন্য তার যাওয়ার আওয়াজটা শুনতে পারি নাই, সে চলে গেছে, সে হয়তোবা রুমে গিয়ে পড়বে, কি আসে বিষয়। তখন আমি একজনকে পাঠালাম যে গিয়ে দেখতো সে কি রুমে গেছে নাকি কোথাও গেছে। তার তো কোরআন শরীফটাও দেখতেছি না, সে কি কোরআন শরীফটা নিয়ে রুমে পড়তেছে। আর যদি রুমে পড়ে তাকে নিয়ে আস, কারণ রুমে পড়লে দেখা যাচ্ছে হুজুরের বা আমাদের যে ছাত্রগুলো আছে সাথী ভাই, তাদের ডিস্টার্ব হতে পারে। তো ওকে বোঝায়, নতুন আসছে হয়তোবা বুঝে নাই, কারণ এক এক মাদ্রাসার নিয়ম এক এক রকম। রাতে অনেকে কেউ রুমে পড়ে, কেউ বাহিরে পড়ে। তো ওকে নিয়ে আস। তো একজন গেছে, গিয়ে দেখে রুমেও নাই কেউ, সবাই ঘুমাচ্ছে। তখন আয়শা যখন বলল যে ভাই, কেউ তো রুমে নাই, সবাই ঘুমাচ্ছে, ওই ছেলেটাকে দেখছেন। তখন বললাম হয়তো বা ওয়াশরুমে গেছে, আচ্ছা পড়ো, সমস্যা নেই, সবাই পড়তে থাকো। তখন আমরা পড়তেছিলাম। আমরা পড়া শেষ করি, ফজরের আজান দেয়। ফজরের আজান দেওয়ার পরে আমরা পড়া শেষ করে সবাই অজু টজু আবারও করি, যাদের ইস্তেঞ্জা করার দরকার ছিল ইস্তেঞ্জা করি।
পরে এসে আমরা উজু করে নামাজের জন্য প্রস্তুত হই। সব সাথী ভাই ওঠে, হুজুররা ওঠে, সবাই অজু টজু করে এসে আমরা সবাই নামাজ পড়ি ফজর। নামাজ পড়ার পরে আমরা যখন সবাই বসি পড়ার জন্য, নামাজের পরে আমাদের ক্লাস, তো আমরা যখন ক্লাসে বসি সবাই পড়তেছি, তখন ওই ছেলেটাকে দেখলাম কি যে হুজুরের পাশে বসে সে পড়তেছে। তো আমি মনে করলাম যে হয়তোবা হুজুরের কোনো আত্মীয় হবে বা কাছের কোনো ছেলে হবে, যার কারণে হুজুরের পাশে বসে পড়তেছে, হুজুর কিছু বলতেছে না। এরকম সাহস তো কারণেই যে হুজুরের পাশে বসে পড়বে। তখন আর কিছু না বলে আমি আমার মতো পড়ে হুজুরের কাছে গিয়ে সবক দিলাম। তো দেখা যাচ্ছে যে আমি যখন হুজুরের কাছে সবক দিচ্ছিলাম, তখন আমার একটা জায়গায় একটা আয়াতে ভুল হয়ে যায়। ভুল হতেই পারে, আমারও ভুল হয়ে গেছে তখন। তো আমিও সেটা ফিল করতে পারছি যে আমার ভুল হয়েছে, কিন্তু হুজুরে ধরে নেই সেই জিনিসটা যে আমার ভুল হয়েছে। হুজুরে যখন ধরে নেই, তখন ওই ছেলেটা উঠে বলল যে ভাই আপনার তো ভুল হয়েছে, আর হুজুর ওনার ভুল হয়েছে। তো হুজুর বলল যে হ্যাঁ, কোথায় ভুল হয়েছে তুমি ধরিয়ে দাও তো, আমি তো অন্য খেয়ালে ছিলাম, তার জন্য বুঝতে পারি নাই, তো তুমি ধরিয়ে দাও। পরে ওই ছেলেটা বলল যে ওর এই আয়াতে এই জায়গায় ভুল হয়েছে। তখন হুজুরে আমাকে পানিশমেন্ট দিল, হাতে 2টা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর বলল যে দেখছো কত ভালো ছেলে, ও কত সুন্দর তোমার ভুল ধরতে পারছে, আর তুমি ভুল হয়েছে কেন তোমার? তুমি তো পুরান ছাত্র, ও নতুন ছাত্র, তোমার কেন ভুল হয়েছে? তখন আমি বললাম যে হুজুর আর হবে না, আমি সামনের থেকে ভালো করে পড়ে আসব। তো আবার চলে যাই, গিয়ে পড়তে থাকি। আমাদের 10টার দিকে ক্লাস শেষ হয়ে যায়, আমরা তখন গোসল টোসল করে সবাই ঘুমাই। আমরা গোসল করতে গেছি, ওই ছেলেটা গোসল করে নেই, ও বসেই আছে বারান্দায় বসে আছে। আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে সবাই যখন রুমে আসি, তখন ওই ছেলেটার সাথে আমার কথা হয় যে আপনাকে তো দেখি নাই, আপনার দেশের বাড়ি কোথায়, বা আপনি আগে কোন মাদ্রাসায় পড়ছেন? তো সেই ছেলেটা কিচ্ছুই বলে না বলে বলল যে ভাই আমি কথা বলতে পারতেছি না, আমার এখন ঘুমাতে হবে। তো হ্যাঁ, বরাবরের মতো ঘুমালাম। ওই দিন ঘুম থেকে উঠে আবার পড়াতে বসলাম, সবাই পড়া শেষ করে আসর তো সবাই খেলাধুলা শেষ করে মাগরিবের সময় আমরা সবাই নামাজ টামাজ পড়ে আবার পড়তে বসলাম। আমাদের সন্ধ্যার পরে আবার একটা ক্লাস থাকে 8টা পর্যন্ত। তো যখন নামাজ পড়ে আমি পড়তে বসছি, দেখলাম যে ছেলেটা পড়া থেকে উঠে সোজা ছাদের দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, হয়তো বা ছাদে যাবে। তখন আমি বললাম যে যাই ছাদে গিয়ে ওর সাথে কতক্ষণ কথা বলে আসি। তো আমি কোরআন শরীফটা অফ করলাম, অফ করে দিয়ে কোরআন শরীফের জায়গায় রেখে আমি ওর পিছু পিছু গেলাম। যাওয়ার পর যখন আমি ছাদে গেলাম, তখন আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি ছেলেটার পুরো শরীর থেকে কেমন যেন আলো বেরোচ্ছে, আর একটা কবুতর এসে ছেলেটার পাশে বসতে, ওইটাও মানুষের রূপে রূপান্তরিত হয়ে ছেলেটার সাথে কি যেন কথা বলছে, বুঝতে পারতেছি না। হঠাৎ করে দেখলাম ছেলেটাও কবুতর হয়ে খাঁচার ভিতরে চলে গেছে। আমাদের ছাদের উপরে অনেক কবুতর, আমাদের যে বড় হুজুর সে অনেক কবুতর পালে। তো এই কবুতরের খোপে গিয়ে সে যে ছেলেটা ছিল ওইটা কবুতর হয়ে বসে আছে। আমি আর কিছু বলিনি, আমি ভয় পেয়ে সোজা নিচে চলে আসছি। আমি ওইটা দেখার পরে আমার মাথাটা কেমন যেন ঝিম ধরেছিল, আর আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। আমি সোজা নিচে চলে আসি, এসে আমার রুমে বসে আমি এক কোনায় বসেছিলাম। তখন বসে বসে ভাবতেছি যে এটা কী হলো, আমি কি দেখলাম, আমি কি ভুল কিছু দেখলাম, বা বুঝতে পারলাম না ছেলেটা কই চলে গেল, বা এটা কি ছিল, কবুতর হয়ে গেল,
মানে আমি সব কিছু না কেমন যেন আমার গুলিয়ে যাচ্ছে, আমার গোলমাল হয়ে যাচ্ছে, আমি সব কিছু আমি বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার ওস্তাদ মানে আমার হুজুর সে আমার পাশে আসলো, এসে বলল কি হয়েছে, কোনো সমস্যা? তখন আমি বললাম যে না হুজুর কোনো সমস্যা না, একটু খারাপ লাগতেছে। তো উনি হয়তো বা বিষয়টা বুঝতে পেরেছিল আমার, তো তখন আর উনি কিছু বলে নাই, উনি ওনার মতো করে চলে গেছে। চলে যাওয়ার পর আমি সব কিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি শুতে যাব, এমন সময় ছেলেটা আবার আসছে। এসেও আমাদের কিছু সংখ্যক সাথী ভাইয়ের পরেই সে বিছানা করে সে ওইখানে শুয়ে পড়লো। ওই দিন আর আমি ঘুমাইনি, আমার পাশের যে সাথী ভাই ছিল তাকেও ঘুমাতে দিইনি। তাকে বলছি যে ভাই আপনি ঘুমায়েন না, আজকে একটা জিনিস দেখব। পরে উনি বললো কি? আমি বললাম যে এমন এমন একটা ছেলেকে আমি কবুতর হতে দেখছি ছাদের মধ্যে, ওই দিন যে ছেলেটাকে দেখছিলাম ওই ছেলেটাকে। তো পরবর্তীতে উনিও ঘুমালো না আর আমিও ঘুমালাম না, দেখলাম যে ছেলেটা কি রাতে উঠে কোথাও যায় কিনা। হ্যাঁ, যে কথা সেই কাজ, রাতের প্রায় 1:15-20 এমন হবে। ওই ছেলেটা ঘুম থেকে উঠে ডানে বায়ে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কেউ মানে জেগে আছে কিনা। তো আমরা ঘুমের ভান ধরে শুয়েছিলাম, মিটি চোখ করে দেখছিলাম, পুরো চোখ খুলি নেই, একদম ছোট ছোট করে দেখতেছিলাম যে ছেলেটা কি করে। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে উঠে আবার সোজা ছাদের দিকে মানে যেতে লাগলো। তখন আমি সাথী ভাইকে বললাম যে ভাই চলেন গিয়ে দেখি যে বিষয়টা কি। যাওয়ার পর যখন তার পিছনে গেলাম আমরা ছাদে, গিয়ে দেখি ছেলেটা আবার ওই একই যে ছেলেটার সাথে কথা বলছিল, যে কবুতর হয়ে তার পাশে এসে আবার মানুষের রূপান্তরিত হয়ে গেল, সে কথা বলছে আবার তার সাথে, তার দুজন কথা বলছে। তো আমরা আড়ালে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতেছিলাম। তেমন একটি শোনা যায়নি, হালকা হালকা শোনা গেছে যে পড়াশোনা কেমন চলছে, কেমন পড়তেছো, ঠিক মতো পড়ো, আর কাউকে ভয় দেখাও না, বা এমন কিছু তারা কথা বলতেছিল। হঠাৎ করে দুজন আবার কবুতর হয়ে গেল, হয়ে আবার খাঁচায় চলে গেল। মানে আমি বুঝতে পারলাম না যে তারা কি আমাদেরকে দেখতে পেরে এই কাজটা করলো নাকি এমনিতেই এই কাজটা করলো, তখন আমি বুঝতে পারিনি। আমার যে সাথী ভাই ছিল সে বলল যে হুজুরকে এই বিষয়টা বলতে হবে। তো যখন আমরা ওই হুজুর মানে নিচে নামি, ওই ছেলেটাও খুব ভয় পেয়েছিল তখন ওই সিন দেখে, বিষয়টা দেখে। আমি তো ভয় পেয়েই ছিলাম, মনে সাহস নিয়ে মানে ওইটা দেখার চেষ্টা করতেছিলাম, বিষয়টা বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু মনে মনে ঠিকই আমার ভয় করতেছিল। তখন আমরা সোজা নিচে নেমে আমরা হুজুরকে ডাক দিই যে ওস্তাদজি ওঠেন, কিছু কথা আছে। উনি ঘুম থেকে ওঠার পরে ওনাকে বললাম যে বাইরে চলে যাই, এখানে হয়তো বা অনেকে শুনবে। তো ওনাকে বাইরে আনি, বাইরে আনার পর ওনাকে বলি যে যে ছেলেটা সকালে আমার পড়া ভুল ধরেছিল সেই ছেলেটা আসলে কি, আমাদেরকে একটু খুলে বলেন। তখন হুজুর বলল কেন, তোমরা কি কিছু দেখছো, ভয় পাইছো? পরে বললাম যে ভয় তো পাইছি, আসলে আমি এমন এমন বিষয় দেখেছি, ছেলেটা দুপুরে একবার এমন হয়েছে, সন্ধ্যার সময় আর একবার রাতে হয়েছে। পরে হুজুর বলল যে হ্যাঁ ওই ছেলেটা তো আসলে মানুষ না, ওই ছেলেটা জিন। তো আমাদের যে ছাদে কবুতরগুলো দেখতেছো এখানে বেশি অংশই হচ্ছে জিন। আমাদের বড় হুজুর ওইগুলাকে মানে আটকে রাখছে, আর ওইগুলো ভালো জিন, খারাপ না, কারো ক্ষতি করে না, ওরা শুধু পড়ার জন্য এসেছিল। তো হুজুর একটা শর্ত দিয়েছিল যে যদি এখানে থাকতে হয় কাউকে ভয় না দেখিয়ে কবুতর হয়ে থাকতে হবে, আর তোমাদের যখন পড়ার সময় হবে, তোমরা যখন পড়তে চাইবা তখন তোমরা আইসা মানুষের রূপ ধরে আইসা পড়বা, কারো কোনো ক্ষতি করবা না, কাউকে ভয় দেখাবা না। তো এই বিষয়টা যখন আমরা জানতে পারি, আমরা এই বিষয়টা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করি না, দুজনে একজন হুজুর আমাদেরকে বলে দেয় যাতে আর কেউ না জানে। আমরা ওই বিষয়টা আর কখনো কাউকে বলি নাই। আসলে আপনারা যে ঘটনাটি এখন শুনতে পারলেন সেই ঘটনাটি হচ্ছে
ঢাকার তাঁতীবাজারের মধ্যে একটা মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার ঘটনা এটা। তো এই মাদ্রাসায় প্রায় দেখা যায় অনেক ধরনের কবুতর, কিন্তু সেগুলো কবুতর নয়, সেগুলো বেশি অংশই থাকে জিন। তো এই ঘটনাটি আসলে এক দুইটা না, অনেকগুলো ঘটনাই আছে এখানে। তো আশা করছি যে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ভালো লাগবে। আমি বরাবরের মতো মাঝে মধ্যে বলে থাকি যে ভৌতিক যে বিষয়গুলো, প্যারানর্মাল যে বিষয়গুলো, সেগুলো যাদের সাথে ঘটে যায় ঠিক তখনই তারা বলতে পারে যে তাদের সেই মুহূর্তটা কেমন ছিল, সেই সিচুয়েশনটা কেমন ছিল। আর যাদের সাথে কখনো প্যারানর্মাল ঘটনা, ভৌতিক ঘটনাগুলো ঘটে নাই, তারা কখনোই বলতে পারবে না যে তাদের সাথে কি হয়েছে, কারণ তারা তো এটা ফিলই করে নাই কখনো। তো বিশ্বাস করা না করার মাঝে হচ্ছে বড় বিষয় বিনোদন। আমরা যারা বিশ্বাস করি না তারা বিনোদন হিসেবে দেখব, যারা বিশ্বাস করি তারা অবশ্যই শুনব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের দ্বিতীয় যেই মূল ঘটনাটি আছে সেই ঘটনাটিতে চলে যাই। ঘটনাটি এই ছোট ভাইয়েরই আঙ্কেলের থেকে শোনা। ঘটনাটি হচ্ছে আপনার ফরিদপুরের একটি গ্রামে। সময়কাল ছিল তখন 2004-এর ঘটনা, এরকমই হবে। তো ছোট ভাইয়ের থেকে যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি। আর আবারও বলছি, যদি আমাদের এই ভূত FM উইথ MJের ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট করে আপনাদের যে ভৌতিক ঘটনাগুলি আপনাদের সাথে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, আপনাদের আশেপাশে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কলিগ, আপনাদের কাজিন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার যে ভৌতিক ঘটনাটি সেটি শেয়ার করার জন্য ডেসক্রিপশনে আমাদের ইমেল দেয়া থাকবে, সেখানে আপনার ভৌতিক ঘটনাটি সেন্ড করতে পারেন। আমরা সেই ঘটনাটি যদি শেয়ার করার মতো হয়ে থাকে অবশ্যই আমরা সেটি শেয়ার করব। আর প্লিজ সবাইকে বলছি, যদি আমাদের ঘটনাগুলি আপনাদের কাছে মন ছুঁয়ে যায়, আপনাদের ভালো লাগে, ভৌতিক প্যারানর্মাল যে ঘটনাগুলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আবারও চলে যাই প্যারানর্মাল ঘটনার উদ্দেশ্যে। সময়টা ছিল 2004, ফরিদপুরের কোনো এক গ্রামের। আমি তখন কৃষি কাজ করি, মানুষের খেতে খামারে কাজ করি। খুব দরিদ্র আমার ফ্যামিলি ছিল, তেমন আর্থিক ক্ষমতা ছিল না আমাদের। তো ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য, ফ্যামিলির খাবার জোগাড়ের জন্য আমার কৃষি কাজ করতে হয়। আমি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কারো বাড়িতে কাজ করি বা কারো খেতে কাজ করি, করে আমি দিনে কিছু টাকা ইনকাম করে সেটা দিয়ে আমার ফ্যামিলি চলে। একদিন অনেক রাত হয়ে যায় আসতে। তো আমার যে বাড়ির রাস্তাটা ছিল, সেই রাস্তাটা সাইডে ছিল অনেকগুলো বাঁশঝাড়ে ভরা ঘন জঙ্গল পেরিয়ে আমার বাড়িতে যেতে হয়। অনেক ধরনের গাছপালা দিয়ে জঙ্গলটা ঘেরা। তো ওই জঙ্গলের পাশেই আমার বাড়িতে যেতে একটা কবরস্থান পড়ে। সে কবরস্থানে কিছুদিন আগে একটি মধ্যবয়সী মহিলা সুসাইড করে, ফাঁস লাগে দড়িতে ফাঁস লেগে সে সুসাইড করে, সে মারা যায়। তো তাকে যখন ওইখানে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরের দিন থেকে ওইখানে অনেক ধরনের কথা শোনা যায় যে ওই মহিলাটাকে মাঝে মধ্যে দেখা যায়
বা এরকম কিছু। তো দেখা যাচ্ছে যে আমি অনেক রাত হয়ে গেছে ওইখান দিয়ে আসতে, একজনের বাড়িতে কাজ করতেছিলাম সারাদিন। তো আস্তে আস্তে প্রায় 10টা, 9:30, 10টা এরকম বাজে। আর গ্রাম অঞ্চলে যেহেতু ঘন জঙ্গল, তো এখানে রাত 9টা মানে অনেক কিছু, রাত 9টা মানে অনেক কিছু। যখন আমি জঙ্গল দিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম, আমি খুব সাহসী একটা ছেলে, আমি কোনো কিছুতেই ভয় পাই না, আমি এগুলো বিশ্বাস করি না। আমি যখন হাঁটতেছিলাম তখন হাঁটতে 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 ওই কবরস্থানের কাছাকাছি চলে যাই। যখন আমি কবরস্থানের কাছাকাছি চলে যাই, রাস্তাটার সাইডে দেখি কে যেন বসে আছে, একটা মেয়ের মতো বসে আছে। তখন আমি কাছে যাই, কাছে গিয়ে বলি যে কে আপনি, এত রাতে এই জঙ্গলের মাঝে কবরস্থানের সামনে বসে আছেন, কে আপনি? তখন উনি মাথাটা উঠিয়ে আমাকে বলে যে আমি শিমলা। শিমলা নামটা শুনতেই আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। আমি পুরো ভয়ে আতঙ্ক একটা ফিল হয় আমার মাঝে। আমি আতঙ্কিত হয়ে যাই যে শিমলা তো কয়েকদিন আগে ফাঁস লাগছে, যে মহিলাটা, সে এখানে কি করছে? সে যখন উঠে দাঁড়ালো আমি পুরোপুরি শিওর যে এইটাই সেই লাশটা। আমি আর কিছু না বলে দৌড় দিতে যাই, তখন আর দৌড় দিতে পারি না। সে আমাকে বলছে যে আমার কথাটা শুনে যান, আমি কিছু বলতে চাই। মানে একটা ভূতের বা একজন প্যারানর্মালের মুখে এইসব মানে কথা শোনাটা কতটা যে ভয়ঙ্কর, কতটা যে গা শিউরে ওঠা বিষয় আমার সাথে ঘটেছিল আমি বলতে পারি। তখন আমি দৌড় দিতে পারছিলাম না, আমি দাঁড়িয়ে গেলাম। সে পিছন থেকে কান্না করছে আর বলছে যে আমার সাথে কি আজকে সারা রাত গল্প করবেন আপনি? আচ্ছা আপনারাই বলুন, যদি এমন কোনো কথা কোনো প্যারানর্মাল বা ভূত আপনাকে বলে, আমি সরাসরি ভূতই বলছি, যে যদি আপনাকে বলে যে আমার সাথে কি সারা রাত গল্প করবা বা গল্প করবেন, আপনার কাছে তখন কি ফিল হবে? আপনার মনে তখন কি চলবে, মানে আপনি কি তখন ফিল করবেন আমি জানি না। তখন আমি আর কিছু উপায় না পেয়ে আমি মনে মনে সূরা তেলাওয়াত করে জোরে একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে বাড়ির সামনে একটা পুকুর ছিল, সেখানে গিয়ে একটা গাছ ধরে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম যে আল্লাহ আল্লাহ আমাকে হয়তো বা বাঁচাইছে। যখন আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, একটু মানে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, তখন আবার পেছন থেকে সেই শিমলা বলে উঠলো যে কাজটা আপনি ঠিক করেন নাই। তখন আর আমি পিছনে তাকাই নাই, আমি সোজাসুজি বাড়িতে চলে যাই। বাড়িতে চলে গিয়ে আমি আমার বাড়িতে কল আছে, চাপ কল, ওইখান থেকে আমি ঘরে ঢোকার আগেই গোসল করি। গোসল, শরীরে কিছু পানি ঢালি, সংক্ষেপ পানি ঢেলে আমি ঘরে যাই। ঘরে গিয়ে মাকে ডাক দিই, মাকে ডাক দিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ি। যখন আমি শুয়ে পড়ি তখন দেখা যাচ্ছে যে ওই শিমলা, ওই মহিলাটা আমার ঘরে। আমি যখন শুয়ে পড়ি তখন ওই মহিলাটা আমার ঘরে আমাকে বলছে যে আসুন না গল্প করি, আপনি কেন এমন করছেন? তখন আমি মানে লাফ দিয়ে উঠে বসে, আমার তখন কেমন জানি মানে হাঁপানির মতো হচ্ছে, আমার বুকে কষ্ট হচ্ছে। তখন আমি এতটা ভয় পাইছি, শরীর পুরোটা ঘেমে গেছে। আমি তখন ভয়ে ভয়ে বললাম যে আমাকে কেন আপনি জ্বালাচ্ছেন বা আমাকে কেন বিরক্ত করছেন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। তখন উনি বলল যে আপনি কোনো ক্ষতি করেন নাই, তবে আপনি আসার সময় আপনি একটা মানে কি বললো যেন, একটা পুতুল না যেন কি, মানে কি যেন আমি সঠিক মনে করতেছে না, সে যেন কি বললো, আমি পা দিয়ে লাথি দিছি, তো সেটাতে নাকি সে কষ্ট পাইছে। তখন আমি বললাম যে আমি তো তেমন কিছু করি নাই, আর যদি করে থাকি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো আমি এই রাস্তা দিয়ে আসবো না, আর আপনাদের কখনো আমি কোনো কষ্ট দেব না। তখন সে বলতেছে যে
না, আপনাকে তো শাস্তি পেতেই হবে। তখন আমি তো আর আমার কোনো কথা নেই, আমি তখন সরাসরি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর যখন আমার জ্ঞান ফিরে, আমি আমার মার কোলে, তখন আমার মা আমার মাথা হাতাচ্ছিল আর আমার চোখে মুখে পানি দিচ্ছিল। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমার মা বলছে যে বাবা কি হয়েছে। তখন আমি বললাম যে মা দেখো এই বিষয়ে, ওই কবরস্থানের সামনে দিয়ে আসতেছিলাম, তখন আমার সাথে এমন এমন হয়েছে। পরে মা বলল যে আচ্ছা তেমন কিছু না, ভয় পাওয়ার কিছু নাই, আমি দেখতেছি। পরে মা সাধারণ কবিরাজ জেনে আমাকে ঝাড়ফুঁক করার পর আমি নিশ্চিন্তা যে না আর কিছু হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে এখন ঠিক আছে। তো যখন আমি ভাবলাম যে হ্যাঁ সব ঠিক আছে, এখন আমি চলাফেরা করতে পারবো, তো সন্ধ্যার সময় আমি বাজার থেকে ফিরছিলাম। আমি সেই দিন আর কোনো কাজ করি নাই, আমি বিকালে বাজারে যাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় যখন আসতেছিলাম তখন সে একই অবয়বটা আমার সামনে এসে আমাকে মানে অ্যাটাক করতে চায় আমার উপরে, আমাকে মানে থাবা দিতে চায়। তো ওই থাবাটা যখন আমি ফিল করতে পারলাম যে কেউ আমার পিছে আছে, আমি তাকিয়ে দেখি যে সে আমাকে থাবা দিতে চাইতেছে, তখন আমি দৌড় দিতে গিয়ে তার থাবাটা আমার পিঠে পড়ে। থাবাটা যখন আমার পিঠে পড়ে আমি ওইখানেই পড়ে গিয়ে আমার মাথা ফেটে যায় আর আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক মানুষজন এসে আমাকে জ্ঞান ফেরায়। আমি তাকিয়ে দেখি যে ওইখানে মানুষজন ভরে গেছে। প্রায় 8টার কাছাকাছি সময় হবে, রাত। মানুষজন আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। তখন আমার জ্ঞান ফিরে, আমাকে হাসপাতালে নিয়ে যায়, আমার মাথায় ব্যান্ডেজ করে আর আমার পিছনে এমনভাবে আমার পিছনে থাবা দেয়, পুরো 5 আঙ্গুল দাগ এখনও আছে আমার পিছনে। আমার পিঠে 5 আঙ্গুল দাগ বসে যায় আর আমার একটা হাড় ভেঙে যায় পিঠের। তো সেদিন থেকে আমি কাজ করতে পারি না। আমার পিঠের হাড় ভাঙার পর থেকে আমি ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে আমি মানে দোকানদারি করি, চা বিক্রি করি আর সামান্য কিছু মুদির সামানা বিক্রি করি। তো সেই দিন থেকে আর ওই জিনিসটাকে আমি দেখি নাই। আমার এই ক্ষতিটা হওয়ার পর থেকে তার মানে থাবাটা এতটাই জোরে ছিল, পুরো পৃথিবীটা মনে হচ্ছিল আমার পিঠের উপরে বসে আছে, এতটা জোরে, এতটা মানে যন্ত্রণাদায়ক ছিল সে থাবাটা। তো এখন আমার পিঠে সেই দাগটা আছে, থাবার 5 আঙ্গুলের দাগ এখনো বসে আছে, এত জোরে সে মেরেছিল। তো বলতে গেলে যে ঘটনা আমরা শুনছি প্যারানর্মাল বলে, ভৌতিক যে ঘটনাগুলি বলি, আমাদের কারো কারো জীবনে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে, কেউ বলতেও পারি না কখন কার সাথে এই ঘটনাগুলো ঘটে। দোয়া করব যাতে সবাই সেফলি থাকে। যখন আপনাদের সাথে এই ঘটনাগুলি ঘটবে বা ঘটে যাচ্ছে, তখন আপনারা ফিল করবেন যে আসলে ভয় কী জিনিস। ভয় এমন একটি জিনিস মানুষের মাঝে হঠাৎ করেই আসে না। যখন আপনার সাথে কোনো কিছু আপনি ফেস করবেন কোনো কিছুর সাথে, তখন বুঝতে পারবেন ভয় জিনিসটা কি, ভয় বিষয়টা কি। আমরা প্যারানর্মাল বিষয়টাকে খুব ইজিলি ভাবি, আসলে ইজি না। আছে আমাদের মাঝে অনেক কিছু, অনেক সময় অনেকের সাথে ঘটে যাচ্ছে এরকম প্যারানর্মাল ভৌতিক কিছু ঘটনা। তো আবারও সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আশেপাশের কারোর সাথে যদি ঘটে থাকে এমন কিছু ভৌতিক ঘটনা, প্যারানর্মাল বা অভয়বের বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের সাথে, অবশ্যই এই প্যারানর্মাল ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করবেন। আর শেয়ার করতে চাইলে ডেসক্রিপশনে আমাদের ইমেলের অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে ইমেল অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে ইমেল করতে পারেন আপনার যে ভৌতিক ঘটনাটি
আপনারা শেয়ার করতে চান সেটা সেন্ড করবেন। যদি আমরা পড়ে মনে হয় সেটা শেয়ার করার মতো, অবশ্যই আমরা শেয়ার করব আমাদের লিসেনারদের কাছে। তো সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বুথ FM উইথ MJ। বাবাই।